আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমরান হাসান রিজভী মাইন্ড হোমিও কেয়ার একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। হোমিওপ্যাথি চর্চা এবং এর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে আসছি। স্যার স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথিক যে মেথড, এই মেথড সম্পর্কে উনি কি বলেছেন? উনি বলেছেন সিমিডিয়া সিমিডিবাস কিউরেন্টর। এরকম আরও কথা আছে, লাইক কিউর লাইক, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগীর চিকিৎসা করো, রোগের নয়। তো হোমিওপ্যাথিতে এই বিশেষ কথাগুলি আমাদের হোমিওপ্যাথিক যে নির্দেশনা দেয়, তো এখানে আসলে আমরা কি পাই? যদি আমরা অর্গাননের 61 নং সূত্রের দিকে তাকাই, এখানে হোমিওপ্যাথিক মেডিসিনের যে সূক্ষ্মতা, এটা যে একটা সূক্ষ্ম মাত্রার মেডিসিন বলা হয়েছে, এবং সেই সাথে অ্যালোপ্যাথিকে স্থূলমাত্রার মেডিসিন বলা হয়েছে। আমরা জানি ক্ষুদ্রমাত্রা ছাড়া আরোগ্য অসম্ভব, অর্থাৎ আমাদেরকে এনার্জেটিক মেডিসিন প্রয়োগ করতে হবে। যদি না চক্রের প্রধান কারণ দূর করা যায়, রোগ তার সাদৃশ্যধর্মী একটি রূপ সৃষ্টি করেই চলবে, অর্থাৎ রোগ একটার পর একটা আসতেই থাকবে। তো এখানে হ্যানিম্যান স্যার হোমিওপ্যাথির যে ক্ষমতার যে সূক্ষ্মতা, এটার অ্যাজ এ পাওয়ার, এই বিষয়টাকে বলছেন যে একমাত্র জ্ঞানের দ্বারা রুগ্ন মানবের প্রকৃত আরোগ্য সাধিত হতে পারে। স্থূলমাত্রার মেডিসিন একটা রোগীকে সাময়িক উপশম হয়। আমরা এরকম রিউমেটিক আর্থ্রাইটিক এর পেশেন্টের ক্ষেত্রে দেখি, তারা পেনকিলার খাচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে, আরাম পাচ্ছে, কিন্তু রোগগুলি ভালো হচ্ছে না। অন্যান্য ডিজিজের ক্ষেত্রে অনেকটা এরকমই, যেগুলি ক্রনিক ডিজিজ, এগুলি কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে। অর্থাৎ আমরা যে জিনিসটা জানি যে জীবনী শক্তির বিশৃঙ্খলায় শরীরে রোগ সৃষ্টি হয়, এই জীবনী শক্তিকে উপলব্ধি করার জন্য স্যার স্যামুয়েল হ্যানিম্যান অর্গাননের 5 নম্বর সূত্রে উনি অ্যাকিউট ডিজিজ এর জন্য এক্সাইটিং কজ এবং ক্রনিকের জন্য ফান্ডামেন্টাল কজ সম্পর্কে ধারণা দিচ্ছেন, এবং বলছেন যেসব কারণ রোগ উৎপাদিকা ঘটায়, সেই উৎপাদিত রোগের শক্তি সম্পর্কে অনুসন্ধান করতে হবে। অর্থাৎ রোগ যখন শরীরে হচ্ছে, একটা শক্তি যা সুস্থ শরীরে প্রকাশ করে তাকে সিক করছে, অর্থাৎ অসুস্থ করে তুলছে, সেই শক্তি সম্পর্কে অনুসন্ধান করতে বলা হয়েছে, এটার কারণ খুঁজতে বলা হয়েছে। একটা রোগ কীভাবে শরীরে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে স্যার স্যামুয়েল হ্যানিম্যান তিনি 3 নং সূত্রে বলেছেন, অর্থাৎ
একজন পারদর্শী চিকিৎসকের যে কয়টা গুণ থাকা প্রয়োজন, তার মধ্যে প্রধান একটা বিষয় হলো রোগ হলে কী আরোগ্য করতে হবে তা চিকিৎসককে ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা এই কথাটাকে মূল্যায়ন করি, তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন যে ক্ষুদ্র মাত্রার মেডিসিন, এটার একটা নির্দেশনা পাই। অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন আমরা জানি রোগের সাথে ফাইট করতে পারে না। এটা উইল এনার্জির সাথে ফাইট করে। রোগের সাথে ফাইট করে অ্যালোপ্যাথিক মেডিসিন, এবং এটা এই লেভেলে ফাইট করে, ডিজিজের সাথে ফাইট করে রোগটাকে ধ্বংস করে দেয়। যেমন আপনার জ্বর হয়েছে, তারা নাপা এক্সট্রা দেবে, অর্থাৎ প্যারাসিটামল গ্রুপের একটা মেডিসিন ব্যবহার করবে। সেই প্যারাসিটামল ভাইরাসের সাথে যুদ্ধ করবে। কিন্তু হোমিওপ্যাথিক কোনো মেডিসিনেই কোনো রোগের ক্ষেত্রে কাজ করে না। এটা বলা হয়েছে যে রোগীর চিকিৎসা করো, রোগের নয়। সেই ক্ষেত্রে রোগের সাথে কোনো মেডিসিন ফাইট করতে পারবে না, কারণ মেডিসিনের যে এলিমেন্টারি সোর্স আছে বা যেই ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি, এটা ডিজিজ লেভেলে ডিজিজের সাথে যায় ফাইট করতে পারে না। এটা ফাইট করে রোগের কারণের সাথে। তো যদি কারণের সাথে ফাইট করে, সেই ক্ষেত্রে এখানে কি বলতেছে দেখেন, 3 নম্বর সূত্র থেকে বলছি যে রোগ হলে কি আরোগ্য করতে হবে তা চিকিৎসককে ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ রোগ যেই লক্ষণ দ্বারা সূচিত হয় তার সম্পর্কে জানা থাকতে হবে। সূচিত হয়, এবং এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রোগ হলে কি আরোগ্য করতে হবে। তাহলে মেডিসিনটা আমরা কোথায় ব্যবহার করব একজন রোগীর ক্ষেত্রে? সেই রোগীর রোগচিত্রটাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করব। কারণ একজন সুস্থ মানুষ যখন অসুস্থ হয়, তখনই তিনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন। সেই ক্ষেত্রে একজন পারদর্শী কৌশলজ্ঞ চিকিৎসক সেই রোগীর ক্ষেত্রে কি বিবেচনা করবেন সেটা সম্পর্কেই এই 3 নম্বর সূত্রে সমস্ত বিষয় উদ্ধৃত আছে। অর্থাৎ হোমিও ওষুধটা রোগীর উইল এনার্জির সাথে কাজ করে, এবং সেই উইল এনার্জিটা সিমিলিয়াস কিউরেন্টর, লাইক কিউর লাইক, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অর্থাৎ রোগীর চিকিৎসা করো, রোগের নয়। একজন রোগীর রোগ অবস্থায় তার প্যাথোলজিক্যাল কন্ডিশন এবং তার মানসিক যে ক্ষমতা, সেটার যেই চিত্র, সেই চিত্রটাকে যদি আমরা অনুভব করতে চাই, তাহলে একটা কেস অর্থাৎ একটা রোগী চিত্র আমরা কিভাবে অঙ্কন করব, সেই বিষয়ে আমি আমার একটি ছোট্ট কেস সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা জানি 5 নম্বর সূত্রে বলা হয়েছে যে অ্যাকিউটের জন্য এক্সাইটিং কজ, অর্থাৎ উত্তেজক কারণ খুঁজতে হবে। একটা অ্যাকিউট কেসের জন্য আমাদেরকে একটা উত্তেজক কারণ খুঁজতে হবে। এখন একজন পেশেন্ট আমার কাছে আসছেন। এই পেশেন্টের সমস্যা হলো তার দাঁত ব্যথা। তো এখন যেহেতু একটা রোগ হওয়ার জন্য কারণ আছে, সেই কারণটা কি?
আমরা জানি ব্যথা কিভাবে হয়। আঘাত পেলে, যদি আমরা কোথাও আঘাত পাই, তাহলে সেইখানে ব্যথা অনুভব করি। তো দাঁতে ব্যথা, তো এই ব্যথাটার পিছনে কারণ কি? তাকে তো দাঁতে কেউ আঘাত করে নাই। দাঁত আপনা আপনি কেন ব্যথা তৈরি করলো? যদি আমরা তার প্যাথোসাইকোলজি ডায়াগনোসিস করি, সেই ক্ষেত্রে যে জিনিসটা পাই এবং এটার প্রকৃত চিত্র, তার মানসিক অবস্থা এবং তার রোগ অবস্থা, এবং এই রোগীর তার আত্মিক অবস্থা, অর্থাৎ আত্মিক বলতে আত্মার যে অনুভূতিটা, এটার যেই অ্যাডাপ্টেশন, এগুলি আমরা একটু বোঝার চেষ্টা করব। যেহেতু একজন রোগী, সুস্থ মানুষ, সে রোগী হয়েছে, তার প্যাথোলজিক্যাল যেই কন্ডিশন, এটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। বিকজ একজন সুস্থ মানুষ চেম্বারে আসে না, রোগী ওষুধ নেওয়ার জন্য আসে না, অসুস্থ মানুষ আসে। সেই অসুস্থতার জন্য আমরা রোগীর তার প্যাথোলজিক্যাল বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তার এই প্যাথোলজিক্যাল সিমটম আমাদের হোমিওপ্যাথিক সিমটমে নিয়ে যাবে। প্যাথোলজিক্যাল সিমটম কি? রোগীর দাঁত ব্যথা। তো দাঁত আসলে কি? দাঁত কিন্তু যদি আমরা এটাকে হোমিওপ্যাথিকভাবে মূল্যায়ন করি, দাঁতটা কেমন? জাস্ট সিম্পল একটা বিষয় দেখেন, দাঁতের বাহিরে শক্ত আবরণ, এটার দ্বারা চাইলে আপনি পাথরও দ্বিখণ্ডিত করতে পারেন বা খণ্ড খণ্ড করতে পারেন চেষ্টা করে। কিন্তু দাঁতের ভিতরে খুবই নরম একটা অবস্থা, খুব সেন্সিটিভ। অর্থাৎ এই জিনিসটা যে বিষয়টা প্রকাশ করে যে বাইরে থেকে খুব শক্ত কিন্তু ভিতর থেকে খুব নরম। আমি আমার কেসে প্রবেশ করতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। তো কেস, একজন পেশেন্ট, ওনার বেশ কিছুদিন যাবৎ দাঁত ব্যথা হচ্ছে। উনি দাঁত ব্যথার যে পেন কিলার ব্যবহার করতেছে, তো পেন কিলার যতক্ষণ পর্যন্ত কাজ করতেছে দাঁত ব্যথা কম। পেন কিলারের শক্তি যখন আস্তে আস্তে কমতে থাকে, দাঁত ব্যথা ক্রমান্বয়ে বাড়তে থাকে। ঠিক এভাবেই চলতেছে, কিন্তু এটা বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পরও ব্যথা কমে নাই। তো পেশেন্ট আমার চেম্বারে এসে বসে বলতে শুরু করতেছে, 3-4 দিন যাবৎ দাঁত ব্যথা কোনোভাবেই কমছে না। ওষুধ খাওয়ার পরে বেশ আরাম পাচ্ছি, কিন্তু ব্যথা কোনো পরিবর্তন হচ্ছে না। তো একজন বলল আপনার সাথে পরামর্শ করতে, তাই ছুটে এলাম। তো বললাম ঠিক আছে, তো আপনি আমাকে বলেন যে আপনি কী বিষয় নিয়ে, খুবই স্পর্শকাতর, বাট আপনি আপনার মানসিক অবস্থায় বাইরে থেকে খুব শক্ত অনুভূতি প্রকাশ করতেছেন, কিন্তু ভিতর থেকে আপনাকে খুবই সেটা সেন্সিটিভ করছে। তো পেশেন্ট খুব অবাক হয়ে বলছে, বুঝলাম না। আমি আশা করি আপনার বিষয়টা বোঝা হয়েছে এবং সে ব্যাপারে আমাকে বলেন। তো উনি বুঝলাম না বিষয়টা এরকমভাবে বলছে যে এটা আমি কীভাবে জানলাম, মানে এরকম একটা অনুভূতি প্রকাশ করছে উনি, যে এই প্রশ্নটা আমি কেন করলাম, আর এই প্রশ্নের সাথে ওনার মানসিক অবস্থাটার একটা বিষয় প্রকাশ করতে বলছি। তো রোগী বলতেছে, ডাক্তার সাহেব, আমার ওয়াইফ প্রেগনেন্ট। তো এখন সে কিছুই খাচ্ছে না, সারাক্ষণ শুয়ে আছে, পানি পর্যন্ত খাইতে, মানে সে খাইতে ইচ্ছা করে না তার। তো আমার কথা হলো যে অসুস্থতা এটা যে জন্যে হয়েছে,
এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু সে যদি এখন না খায়, এভাবে শুয়ে থাকে, দুর্বল হতে থাকে, তাহলে বাচ্চার কী হবে? তো বাচ্চার তো বেড়ে ওঠা বা এর জন্য তার শক্তি প্রয়োজন। সেই যদি এরকমভাবে পড়ে থাকে তাহলে কেমনে? আর আমি আমার ফ্রিজে সবসময় টাটকা খাবার রাখি। বাসি খাবার বলতে সবজি বলেন বা যাই বলেন, আমি প্রতিনিয়ত খাক না খাক আমি দেখে এগুলি চেঞ্জ করি। এটা নিছি ১-২ দিন হয়েছে। যদি সে না খায় আমি এগুলি ফেলে দেই। আমি নিজে এগুলি কেয়ার করি। খাবার-দাবার ব্যাপারে আমি খুব সচেতন। তো সব ধরনের খাবার আছে। গরু, খাসি, মুরগি। আমার বড় মেয়ে, আমার মেয়ে ও খুব ব্রয়লার মুরগি পছন্দ করে। আমি সেটাও রাখছি। তো এখন কথা হইছে যে ও চাইলেই তো খাইতে পারে। আর খাইলেই সে শক্তি পায়। কিন্তু সে খাচ্ছে না কেন? সে কেন খাবে না? আমি বললাম, যেহেতু প্রেগন্যান্সি স্টার্ট হইছে, এখন শরীরে একটা বিশৃঙ্খলা আছে। তো এটা ব্যালেন্স করতে সময় লাগবে। আর এখনই তো আপনার সামান্য ভ্রূণ, মানে এখনও তো এটা সেই লেভেলে পৌঁছায় নাই, যে লেভেল থেকে তার খাওয়ার প্রয়োজন। ১ মাস হইছে। তো আপনি সময় দেন। একটু খারাপ লাগাটা ঠিক হয়ে যাবে। তারপরে স্বাভাবিক হয়ে গেলে তখন খাবার প্রয়োজন। এখন তো এটা ম্যানেজ করতে হবে। বলতেছে যে ঠিক আছে ম্যানেজ, আমি তো সবসময় তার সাথে থাকি না। আমার তো কাজ আছে। কাজ করতে হয়। আমার সকাল সন্ধ্যা আমি ব্যস্ত থাকতে হবে। কারণ সংসার তো চলতে হবে। তো এখন কথা হচ্ছে ও যদি না খায় তাহলে এটা আমি কী করতে পারি? আর এই দুর্বলতা তো শুধু না খাওয়ার জন্যই। ও কেন খাবে না? ওর তো অবশ্যই খাওয়া উচিত। এখন অসুস্থ হয়েছে ঠিক আছে, তাই বলে কি সে খাবে না? তো আমি বললাম, ঠিক আছে, এটা আপনার একটু ম্যানেজ করতে হবে। আর আপনি যেরকম উত্তেজিত হইতেছেন এই বিষয়টা নিয়ে, এখনও আপনার সিরিয়াস টাইম আসে নাই, একটু অপেক্ষা করেন। এখন রোগীর এই অবস্থাটা আছে, স্বাভাবিক হয়ে যাবে। তো ওনার কথা হলো যে সে কেন খাবে না? খাবারের তো কোনো অভাব নাই। টাটকা সবজি আছে, সব ধরনের শাক-সবজি, মাছ-মাংস আছে। কি তার প্রয়োজন সেটাই সে খাক। বমি লাগে, লেবু আছে ফ্রিজে। সে চাইলে লেবু পাতা আছে বাড়িতে। এগুলি শুকলে তার বমিভাব বা এইসব একটা যেই ক্লান্তি এটা দূর হইতে পারে। তার কোনো কিছু ভালো লাগতেছে না, সেভাবে শুয়ে আছে বাসায়। আরেকটা বাবু আছে, ওর টেক কেয়ার করতে হয়। তো এটা কেন সম্ভব? আমার পক্ষে তো আর এটা ম্যানেজ করা সম্ভব না। কারণ আমার তো ব্যবসা-বাণিজ্য করতে হয়। তো এই পেশেন্টের অবস্থা। তাই দেখেন, আমরা যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তার দাঁত ব্যথা কেন হলো? এটার পেছনে কারণ কী? এক্সাইটিং কজ দাঁতের মতোই। যেরকম বাইরে থেকে সে খুব শক্ত, যে সে আমার বউ কেন খাবার খাবে না? সে খাইলেই তো সুস্থ হয়ে যায়। কিন্তু ভিতর থেকে সে খুব সেনসিটিভ। কীরকম সেনসিটিভ? যে সামনে তার আরেকটা বাবু আসতেছে। এখন যদি সে খাবার না খায় তাহলে বাবুও তো দুর্বল হবে। যেভাবে সে দুর্বল হয়ে আছে, এই দুর্বলতা বাবুর মধ্যেও প্রকাশ পাবে। তো খাবার সে কী খাইতে চায়? সবই তার ফ্রিজে আছে। তো এই গরম ভাব, শক্ত ভাব সবকিছু চূর্ণ-বিচূর্ণ করতে পারতেছে তার দাঁত দিয়ে। কিন্তু অনুভূতিটা ভিতর থেকে খুব সেনসিটিভ। এই মানসিক আঘাত, এই প্রেশারের জন্যই, এই অ্যাডাপ্টেশনের জন্য, এই বিশৃঙ্খলার জন্য তার দাঁত ব্যথা হয়েছে। এখন সিমিলিবাস কিউরেন্টার ক্ষেত্রে আমাকে যদি বিবেচনা করতে হয়, তাহলে তার সমস্ত শক্তি এখানে ব্যক্তি, তার রোগ অবস্থা এবং তার এটা থেকে তার সোল রিঅ্যাকশন, অর্থাৎ আমরা যদি বলি পিপিপি, প্রেজেন্ট, প্রিডোমিনেটিং অ্যান্ড পারসিস্টিং, আমরা বলতে পারি ছন্দপতন, আমরা বলতে পারি রোগীর অ্যাডাপ্টেশন, আমরা বলতে পারি
রোগীর মাইন্ড, বডি অ্যান্ড সোল, আমরা যাই বলি। তো এই 3টা বিষয় আমাদেরকে ভালো করে একসাথে একত্রিত করতে হবে, যার দ্বারা লাইক হতে পারে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হইতে পারে, এবং সিমিলিয়াস কিউরেন্টটা হতে পারে। বিকজ আমরা যে কোনো মেডিসিন দ্বারাই আমাদের যে কোনো রোগ আরোগ্য হওয়া সম্ভব। কোনো মেডিসিনই কোনো রোগের জন্য নয়। আমাদের মেডিসিনগুলো একজন ব্যক্তির জন্য, অ্যাজ এ পার্সনের জন্য। তো এই পার্সনটাকে আমরা যেভাবে পেলাম, তার দাঁত ব্যথায় সে মানসিকভাবে বাহির থেকে শক্ত, ভিতর থেকে খুব সেনসিটিভ। তার সমস্ত রোগচিত্র আমরা প্রকাশের ক্ষেত্রে যদি কিছু রুব্রিক্সের সাহায্য নেই, তাহলে প্রথম রুব্রিক্সটা আমরা নিতে পারি ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ অফ, অর্থাৎ সে নিয়ন্ত্রণ করতে চায় তার সক্ষমতা, যেটা তার ভালোবাসার অবস্থা। সে ইচ্ছা করতেছে এবং তার ইচ্ছাটাই যেন বাস্তবে আসে, সে এইভাবে জোর করতেছে, তার আকাঙ্ক্ষা করতেছে। ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ অফ, এবং সে আমার চেম্বারে আসছে যে ডাক্তার সাহেব আপনি আমাকে ওষুধ দেন, আমি ভালো হতে চাই। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, পাম্পাস ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সে খুব ইম্পর্ট্যান্ট, তার বিজনেস, তার ফ্যামিলি, তার ভবিষ্যতে একজন বাচ্চা আসতেছে, এইগুলির ব্যাপারে সে খুব গুরুত্ব দেখাচ্ছে। বুস্টার রিচ উইশেস টু বি কনসিডারেস, অর্থাৎ একটা বিষয় যে ঠিক আছে অসুস্থ হয়ে পড়ে আছো, তো তোমাকে ভালো হইতে হবে, এটার খুব ইম্পর্ট্যান্ট। তো এই বিষয়ে সে নিজের যে বিষয়গুলি ছিল, তার ফ্রিজে অনেক খাবার আছে, যেগুলোর ভালো ভালো খাবার সে রিপ্লেস করতেছে, বাসি খাবার সে রাখে না। সো ওভারঅল আমরা এই পেশেন্টের ক্ষেত্রে লাইকোপোডিয়াম পাই। তো লাইকোপোডিয়াম 200 শক্তি মেডিসিন আমি তাকে খেতে বলি বলতে আমি ওকে ইনস্ট্যান্ট প্রেসক্রাইব করি, আলহামদুলিল্লাহ। তো ওষুধটা খাওয়ার 2 মিনিট টাইম বলতেছে ডাক্তার সাহেব ব্যথা তো কমে গেছে প্রায়, কী বলেন? আমাকে হ্যাঁ অনেকটা কমে গেছে। বললাম যে আচ্ছা অপেক্ষা করে। তো 10 মিনিটের মধ্যে আমি সেকেন্ড টাইম ওষুধ যখন ওকে খাওয়াতে যাব, ঠিক বলতেছে যে তো ব্যথাই নেই, আমি একদম ফাইন। আচ্ছা, তো থার্ড টাইম বললাম যে কেমন, খুব রিল্যাক্স লাগতেছে, ভালো লাগতেছে, ফাটাফাটি একটা চিকিৎসা পাইলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি ঠিক আছে, আপনি ওষুধ কিছু কন্টিনিউ করেন, অনৌষধি ডেইলি 3 বার, এবং আমি বললাম যে 2-3 দিনের মধ্যে আপনি আমাকে আবার আপডেট দেবেন আপনার কী অবস্থা। যদি মনে হয় যে না আবার ব্যথাটা হচ্ছে, আপনি চলে আসবেন, নয়তো আমাকে একটা আপডেট দিন আপনার কেমন লাগতেছে 2-3 দিনের মধ্যে। তো প্রায় 7 দিনের পরে এরকম দেখা, কী অবস্থা করা আপনার চিকিৎসার পরে আমি একদম ভালো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তো এখন হোমিওপ্যাথিক প্রেসক্রিপশানের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মেডিসিন রোগের সাথে যুদ্ধ করতে পারে না। এটা একটা ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় আনে, এবং পৃথিবীর সবচেয়ে ফাস্ট প্যাথি হচ্ছে হোমিওপ্যাথি। এবং এই প্যাথিটাকে যদি আমরা ঠিক এইভাবে ব্যবহার করতে পারি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো ভালো সফলতা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে মাইন্ড, বডি অ্যান্ড সোল। এই ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি সেটা বিবেচনা করি, তার মানসিক মাইন্ড মানে মন, কিন্তু মন কোথায়? মনটা হচ্ছে আপনার
মানসিক পরিবেশ, আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবেশের মতোই আপনি আপনার শারীরিক অঙ্গভঙ্গি, ব্যক্তিত্ব, আপনার অবস্থান প্রকাশ করছেন। তো মানুষ তার লিভ ইন প্রেজেন্ট মোমেন্টে সবসময় থাকে। তো সেই পরিবেশ থেকে সে তার বডির সাথে কানেক্টেড হয়। অর্থাৎ তার পরিবেশ যেরকম প্রকৃতি তৈরি করে সেইভাবে তার বডি কাজ করে, তার বডি মানে অ্যাক্ট করে, এবং তার সাথে তার একটা অনুভূতি প্রকাশ করে। যদি সে খুশি হয় সেটা তার ফেসে মানে প্রকাশ পায় এবং তার মতো করেই সে একটা রিয়াকশান দেয়। যদি সে কষ্ট পায় তার মুখে দুঃখের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে এবং সেইভাবেই সে একটা রিয়াকশান দেয়। অর্থাৎ আপনার প্রকৃতি যেরকম সেইভাবে আপনি আপনার শারীরিক মানসিক অবস্থার প্রকাশ করছেন। তো এই পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা বিষয়টাকে দেখি, তার মানসিক প্রকৃতি, তার মানসিক পরিবেশ, সে চায় তার বাচ্চা হবে এবং সেই বাচ্চাটা জন্য তার বউ খাবে, শক্তিশালী হবে, বলতে এভাবে দুর্বল ঝিনশীর্ণ হয়ে শুয়ে পড়ে থাকবে না, তাকে অ্যাক্টিভ ফাস্ট হইতে হবে। এই জন্য সে খাবার খাক এবং সেটার জন্য তার সে যেরকম বুঝতে পারতেছে ঠিক সেরকমভাবেই তার বডিতে একটা ডিজিজ তৈরি করছে। যেহেতু এটা সে একটা বিশৃঙ্খল পরিবেশ, তার মানসিক অবস্থায় যে চাচ্ছে এবং তা পাচ্ছে না, সেটার একটা পরিবর্তনশীল অবস্থায় তার বডিতে তার দাঁত ব্যথা তৈরি করে। এটা অন্য যে কোনো রোগ হইতে পারত যদি তার মানসিক অবস্থা অন্যরকম থাকতো, এবং সেটার প্রকাশটা সে তার ব্যক্তিত্ব দ্বারাই প্রকাশ করেছে। তার ভিতর থেকে এটা অটোমেটিক আসছে, যাকে বলে সোল রিয়াকশান। তো সেটার সাথে আমাদের মেডিসিনের যে একটা মানে কি বলে সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ তার প্রকৃত প্রয়োগ এবং ফলাফল আমরা পেয়েছি। তো আমাদের প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে প্যাথোসাইকোলজি যদি আমরা ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি এবং তার থেকে একজন ব্যক্তিকে আবিষ্কার, স্যার সেগাল স্যার যেভাবে বলছেন যে রিডিসকভারি অফ হোমিওপ্যাথি, অর্থাৎ একজন ব্যক্তি তার প্রত্যেকটা রোগ যখন সে তৈরি করবে এবং এটাকে আমাকে আবিষ্কার করতে হবে, এবং আবিষ্কারটা রোগী যা বলছে সেটাকে বিশ্বাস করলে হবে না। কারণ রোগী তো সে বুঝতে তো সে তার নিজের চিকিৎসা নিজেই নিতে পারতো, তাহলে আমার কাছে কেন আসছে? তো আমাকে সে আইসা যা বলবে সেটাই আমি শুনবো, হ্যাঁ, কিন্তু এই সব কথার মধ্যেই যেগুলি তার রোগের সাথে সদৃশ্য সেই বিষয়গুলিকে আমাকে টুকে নিতে হবে এবং এইগুলি প্রেসক্রাইবিং এবং এইগুলি ব্যক্তিত্বের গভীরের বিষয়, এবং সেটা আপনাকে মিলাতে হবে। শুধু আমার মন চাইলে ওষুধ দিয়ে দিলাম, আসলে বলতে গেলে হোমিওপ্যাথিক ওষুধ এখন বাজারে নাই। এখন হোমিওপ্যাথিক কম্বিনেশন নানান মেডিসিন চলে আসছে এবং আমরা হোমিওপ্যাথিক মেডিসিন পটেন্সির থেকে ওইগুলি থেকে খুব বিশ্বাসী, যার কারণে প্রকৃত মেডিসিনের ব্যবহার না হওয়ার ক্ষেত্রে আসলে দায়ী হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, যার দুর্বলতা যে এরকমভাবে একটা মেডিসিন প্রয়োগ করতে পারছে না। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, কারণ হচ্ছে চিকিৎসকের মহৎ ও একমাত্র উদ্দেশ্য হলো রোগীর আরোগ্য বিধান করা, তার স্বাস্থ্য পুনরুদ্ধার করা, 1 নম্বর সূত্র। তো এখানে আপনি অ্যাজ এ সাধারণ ব্যক্তি
আপনি যখন চিকিৎসক, আপনাকে মহৎ হতে বলা হয়েছে, একমাত্র উদ্দেশ্য, এটা আপনার একমাত্র উদ্দেশ্য, এবং রোগীও একটা উদ্দেশ্যে আসে, এবং সেই রোগীর আরোগ্য বিধান করা, যেসব কেস ক্রনিক কেস, এগুলির ক্ষেত্রে বিধান করতে হবে আপনাকে। এগুলি ফাস্ট কাজ করবে না, এগুলির ক্ষেত্রে হয়তো বা রোগীর একটা রিল্যাক্সমেন্ট আসবে, কিন্তু রোগের পুনরুদ্ধারের জন্য আপনাকে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে যে এই রোগীর যে রোগগুলি তার শরীরে বাসা বেঁধেছে, এইগুলির জন্য, ক্যান্সারের জন্য তার ক্যান্সার মন মানসিকতা, যেখানে তার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, হাঁচি কাশির জন্য তার ইচ্ছার বিরক্তি। তো প্রত্যেকটা রোগের ক্ষেত্রে একটা রোগীর কারণ থাকবে, সেই কারণটাকে তার প্যাথোসাইকোলজি ডায়াগনোসিস করতে হবে, এবং সেইখান থেকে রোগীটাকে বের করে নিয়ে আসতে হবে, তার মানসিক অবস্থায় পুনরুদ্ধার করতে হবে, এবং তার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। কারণ যদি তার মানসিক বিশৃঙ্খলা, জীবনী শক্তির বিশৃঙ্খলা শৃঙ্খল না হয়, তবে কোনোভাবে একজন রোগী আরোগ্য হবে না। আমরা যেটা বলছিলাম 61 নম্বর সূত্রে, এই সূত্রে যা বলা হয়েছে যে চক্রের প্রধান ঔষধ, এখানে যে কথাটা বলা হয়েছে, ইহা নিশ্চিত যে বিষদৃশ্য চিকিৎসার পদ্ধতির ঠিক বিপরীত পদ্ধতি যথার্থ আরোগ্য কলা, যা হোমিওপ্যাথি নামে পরিচিত। এই পদ্ধতিতে লক্ষণ সদৃশ্য অনুসারে ওষুধ প্রয়োগ করতে হয়। সদৃশ্য বলতে যে রোগটা, সেই রোগের সদৃশ্য খুঁজতে হবে। অর্থাৎ দাঁত ব্যথার জন্য দাঁতের যেই অবকাঠামোগত প্যাথোসাইকোলজি, সেটাকে আগে জানতে হবে, এবং সেটা থেকে রোগীর কারণ খুঁজতে হবে। এবং যেটা বলছে আর কি, ইহাতে স্থূলমাত্রার পরিবর্তে এই পদ্ধতিতে লক্ষণ যা হোমিওপ্যাথিক নামে পরিচিত, এই পদ্ধতিতে লক্ষণ সদৃশ্য অনুসারে ওষুধ প্রয়োগ করতে হয়। ইহাতে স্থূলমাত্রার পরিবর্তে ক্ষুদ্র মাত্রা ব্যবহার করা হয়, ফলে স্থায়ী ও নির্মূল আরোগ্য হয়। বিষদৃশ্য চিকিৎসা রোগের বৃদ্ধি ঘটে। চক্রের প্রধান ঔষধ সদৃশ্য না হলে আরোগ্য করতে পারবে না। প্রাকৃতিক নিয়মে আরোগ্য সর্বদাই চিররোগের সদৃশ্যধর্মী একটি রোগ সৃষ্টি করে চলছে, অথচ শত বছর ধরেও এগুলির প্রতি অ্যালোপ্যাথিদের দৃষ্টি আকর্ষিত হয় নাই। একমাত্র জ্ঞানের দ্বারাই রুগ্ন মানবের প্রকৃত আরোগ্য সাধিত হতে পারে। অর্থাৎ এখানে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, তবে এই জ্ঞানটা হতে হবে হোমিওপ্যাথিক মেডিসিনের মতো, যেটা অদৃশ্য। এখানে শত চেষ্টা করেও আপনি ল্যাবে যদি লো পটেন্সিগুলি আমরা নিয়ে যাই, সাপোজ 1 গ্রাম বা 1 আউন্স বোতলে 1 ফোঁটা ওষুধ দিলাম, 6 পটেন্সি বা 30 পটেন্সি, তাহলে আপনি যদি বলেন যে এটাতে কি কি উপাদান আছে আমাকে বের করে দেন, আপনি ল্যাবে নিয়ে যদি এটা পরীক্ষা করতে বলেন, কিছুই পাবে না। ফাইটাম, রেকটিফাইড, ডিস্টিল ওয়াটার ছাড়া আর কিছুই পাবে না। কিন্তু একটা অ্যালোপ্যাথিক মেডিসিন যদি আপনি ল্যাবে টেস্ট করতে দেন, এটা যদি আপনি জাস্ট একটা সিম্পল ট্যাবলেট দেন, এবং এটার মধ্যে কী কী উপাদান আছে সব বের করতে পারবে। তো এর জন্য আমাদের মেডিসিন যেহেতু অদৃশ্য, এনার্জেটিক, সেই ক্ষেত্রে আমাদের রোগীর প্রত্যেকটা এনার্জেটিক বিষয়গুলিকে বিবেচনা করতে হবে। একটা মানুষ খুবই সাধারণ, অত্যন্ত সাধারণ, তার চিন্তাধারা, তার ব্যক্তিত্ব সাধারণ, রাজনীতিতে কুটিলতা থাকে, পরিকল্পনা থাকে, কিন্তু জীবনে পরিকল্পনা করে কিছুই হয় না। জীবনটা চলতে হয়
প্রকৃতির মতো করে সাধারণ, এবং ঠিক সেরকম সাধারণ যেই বিষয়গুলি থাকে সেইগুলি আমাদের বিশৃঙ্খলায় আনে। কারণ আল্লাহ তাআলার যে ইচ্ছা, উনি যেভাবে আমার ভবিষ্যৎ, বর্তমান, অতীত যেভাবে গুছিয়ে রাখছেন, সেভাবে আমাকে সেভাবে চলতে হচ্ছে। তো আমার কর্ম এবং আমার জ্ঞান, আমার পরিবেশটা খুবই সিম্পল, এখানে তেমন কোনো জটিলতা নাই। যদি আপনি সহজভাবে মেনে না নিতে চান, আর যদি আপনি মেনতে না চান, এটা অনেক জটিল। তো আমরা আসলে এভাবে নিজেকে জটিল করে ফেলি। তো সহজ জীবনযাপনের সাথে যদি সহজ সহজ চিন্তাগুলিকে আমরা সহজভাবে বুঝতে চাই, এই সহজ বিষয়গুলি আমাদের রোগ হয়ে যায়, যেগুলি আমরা নিজেরা এগুলিকে ভারী করে ফেলি। তো ইনশাল্লাহ আমরা সহজ হোমিওপ্যাথি করতে চেষ্টা করব, এবং রোগীর একজন সরল মানুষ তার সরলতাগুলিকে কুটিলতায় নয়, সরলতার মাধ্যমেই অনুভব করতে চেষ্টা করব। বিকজ আমাদের মেডিসিনটা অনুভূতিক, এবং সেই অনুভূতির সিমিলিয়াস কিউরেন্টা এবং ট্রিট দ্য পেশেন্ট অফ দ্য ডিজিজ, ইনশাল্লাহ লাইক কিউর লাইক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও মাইন্ড হোমিও কেয়ার একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।